আমরা দেখেছি একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি নিরাপদে বাংলাদেশে ফিরেছেন। আজকে আব্দুল হামিদ সাহেবের পক্ষে যারা কথা বলছেন, তার পক্ষে সমর্থন করছেন, আমি মনে করি তারা স্বৈরাচারের দোসর, তারা স্বৈরাচারের পক্ষেই কথা বলছেন। সুতরাং আব্দুল হামিদ সাহেবকে নিরাপদে কারা দেশে ঢুকতে দিলেন, এর পেছনে কারা আছে, তাদের ব্যাপারেও তদন্ত করা দরকার। আব্দুল হামিদ সাহেবকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাকে রিমান্ডে নিয়ে জবাবদিহি করা দরকার। তার কারণ তার চোখের সামনে বাংলাদেশে এত অন্যায় অপকর্ম হয়েছে। এবং যেই নিউজটি সর্বপ্রথম আপনার ফেস দ্য পিপুল প্রচার করেছে, এই জন্য আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে ফেস দ্য পিপুলকে ধন্যবাদ দেই, স্যালুট জানাই। তার কারণ জাতীয় চ্যানেলগুলো এই বিষয়ে নিউজ করতে পারেনি, আপনার প্রথম নিউজ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে এত হইচই হলো, সরকারের সমালোচনা হলো, কিন্তু আজকে তখন যিনি নিরাপদে দেশে ফিরলেন তার বিরুদ্ধে কেন কেউ কথা বলছে না? প্রশাসন কেন চুপ? সরকার কেন চুপ? এনসিপি কেন চুপ? সমস্ত দল কেন চুপচাপ বসে আছে এবং তার ব্যাপারে কেন কথা বলছে না? এখানে কিন্তু একটা ধোঁয়াশা আছে। আমি পরিষ্কার করে বলি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে দেশে ফিরে নিরাপদে ফিরতে দেওয়া মানে হলো স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরানোর রাস্তা তৈরি করে দেওয়া। আজকে অনেকেই বলছেন যে আব্দুল হামিদ তিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি ভালো মানুষ, তার কোনো দোষ নেই। আমি প্রশ্ন করতে চাই, আব্দুল হামিদ সাহেব যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে গ্রামে গঞ্জে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের গ্রেপ্তার করে জেলে ঢুকানো হচ্ছে। আমার প্রশ্ন, সাধারণ আওয়ামী লীগদের তাদের কি দোষ? রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যদি সাধু বাবা হয়, সাধারণ আওয়ামী লীগদারদের দোষ কি? এই আব্দুল হামিদ সাহেব তো সেই ব্যক্তি যার চোখের সামনে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, আয়না ঘর তৈরি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে, নিরপরাধ মানুষকে ধুকে ধুকে জেলে বন্দি রেখে ইনজেকশনে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। তার চোখের সামনে তিনি প্রতিবাদ পর্যন্ত করেনি। তারপরেও যদি আমরা বলি যে আব্দুল হামিদ সাহেব ভালো মানুষ, তিনি কোনো অপরাধ করে নাই, এখন আমার প্রশ্ন হলো, অন্যায় যে করে, অন্যায় যে সহে, উভয়ে সমান অপরাধী। আব্দুল হামিদ সাহেবের সামনে দিনের ভোট রাতে করা হয়েছে, বিনা ভোটে নির্বাচন করে স্বৈরাচার 16 বছর টিকিয়েছিল। আজকে যদি বলি আব্দুল হামিদ সাহেব ভালো মানুষ, তার কোনো অপরাধ নেই, তাহলে আমি তো মনে করি স্বৈরাচার হাসিনারও কোনো অপরাধ নেই। তার কারণ হাসিনা নিজে হাতে কোনো অপরাধ করেনি, তিনি হুকুমের আসামি, প্রশাসন দিয়ে করে নিয়েছে। তাহলে হাসিনা যদি প্রশাসনকে করে নিয়ে গণহত্যার অপরাধী হয়, আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার চোখের সামনে অন্যায় অপকর্ম হয়েছে। সুতরাং আমি মনে করি যেই অন্যায় শেখ হাসিনা অপরাধী, একই অন্যায় আব্দুল হামিদ সাহেব, চুপ্পু সাহেব তারাও অপরাধী। সুতরাং আব্দুল হামিদ সাহেবকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আজকে অনেকেই বলছেন মানবতার কথা, আমি প্রশ্ন করতে চাই, আব্দুল হামিদ সাহেব অসুস্থ, শেষ করছি, তাকে যদি আপনারা বলেন যে তার প্রতি মানবতা দেখানো দরকার, আমি প্রশ্ন করতে চাই, জামাত ইসলামের নিরপরাধ নেতৃবৃন্দদেরকে, বিএনপির নেতাদেরকে যখন মিথ্যা মামলায় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, সাজানো নাটক মঞ্চায়ন করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ধুকে ধুকে জেলে বন্ধ রেখে হত্যা করা হয়েছিল, ম্যাডাম খালেদা জিয়াকে এক কাপড়ে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, তখন আপনাদের মানবতা কোথায় ছিল? সুতরাং আমি বলি, মানবতার কথা বলে অপরাধীদের পাশে দাঁড়াবেন না। নির্বাচন এবং এনসিপি সরকারের সম্পর্ক নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, জি বলুন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য প্রথম থেকে দিয়ে আসছেন, তিনি তার বক্তব্যে এখন পর্যন্ত কিন্তু তিনি স্থির রয়েছেন। প্রথম থেকে তিনি বলছিলেন যে নির্বাচনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এবং সেই দিক লক্ষ্য রেখেই তিনি জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করলেন যে এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো একদিন নির্বাচন হবে। তার মানে উনি যেই রোড ম্যাপটি প্রথম থেকে বলে আসছিলেন তার মধ্যেই সেই সময়টি তিনি ঘোষণা করেছেন। এখন এটার বিরোধিতা করছেন বিএনপি। আমি মনে করি সরকার যেই অবস্থান নিয়ে ক্ষমতায় গিয়েছেন এবং বিশেষ করে 24-এর অভ্যুত্থানের পরে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, এবং সেই আকাঙ্ক্ষা পূর্ণ ধারণ করার জন্য, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য যদি এই সময়টুকু সরকার মনে করে যে প্রয়োজন, তাহলে আমি মনে করি বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এই সময় সরকারকে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি বিষয়টি কেন বললাম, বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় গিয়েছেন শুধুমাত্র যেন তেন একটা নির্বাচন দেওয়ার জন্যই কিন্তু তাকে ক্ষমতায় বসানো হয়নি। বিশেষ কিছু যে কাজ তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার,
গত 16 বছরে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা রাষ্ট্র ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, কুক্ষিগত করেছেন, যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, হুটহাট করে যদি একটা নির্বাচন আমরা করে ফেলি এবং সেই ফ্যাসিস্টদের প্রশাসন যদি টিকে থাকে, তাদের দেওয়া নিয়োগকৃত লোক যদি থাকে, সচিবালয় যদি তাদের দখলে থাকে, স্বৈরাচার আমলের লোকজন যদি থাকে, এমন পরিস্থিতিতে তড়িঘড়ি একটা নির্বাচন করলে কোনো ফলাফল হবে বলে আমি মনে করি না। এই জন্য প্রথমত প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ সংস্কারটা সুষ্ঠু নির্বাচন করার জন্যই প্রয়োজন। অর্থাৎ প্রশাসন এমনভাবে ঢালিয়ে সাজাতে হবে, সচিবালয় থেকে শুরু করে গ্রাম ইউনিয়ন পর্যন্ত প্রতিটি সেক্টর এমনভাবে প্রশাসন সেট দিতে হবে যেন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন করা যেতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশে এই যে গত কয়েক মাস আগে স্বৈরাচাররা যে গণহত্যা করেছেন, আমাদের 2-3 হাজার মানুষদেরকে, আমাদের ছাত্র জনতাকে যারা হত্যা করে গণহত্যা করলেন, যার রক্ত এখনো শুকায় নাই, আজকে পরিবারগুলো হাহাকার করছেন। একটা কার্যত দৃশ্যমান একটা বিচার আমরা দেখতে চাই এবং সেই দৃশ্যমান বিচার জনের সময়ের মধ্যে সম্পূর্ণ করা হয়। সেই দৃশ্যমান বিচার দেখার পরেই যদি নির্বাচন দেয়, তাহলে বিপ্লবের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এবং তৃতীয়ত, বিপ্লবের ধারক বাহক যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র জনতার যে দাবি ছিল জুলাই ডিক্লারেশন, জুলাই সনদ বা ঘোষণাপত্র তারা দাবি করে আসছেন, এই ঘোষণাপত্র সনদটি তাদেরকে দিয়ে দেওয়া, যেন ভবিষ্যৎ কোনো সরকার আসার পরে এই বিপ্লবী ছাত্র জনতা কোনো বিপদের মধ্যে না পড়ে। সুতরাং 1 নম্বর সংস্কার, 2 নম্বর গণহত্যার দৃশ্যমান বিচার এবং 3 নম্বর জুলাই সনদ বা ডিক্লারেশন, এটা করার জন্য যদি বর্তমান সরকার বলে এপ্রিল পর্যন্ত আমাদের সময় প্রয়োজন, তাহলে এই সময়টি সমস্ত রাজনৈতিক দলের সরকারকে দিয়ে সরকারকে সহযোগিতা করা উত্তম বা দরকার বলে আমি মনে করি। কারণ এগুলোর মাধ্যমেই আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমরা আমি আশা একটা করতে জিনিস পারি। বুঝতে চাই জনাব আব্দুল সালাম, একটা জিনিস বুঝতে চাই, সেটা হলো যে মানে ইচ্ছাকৃত ভাবে সময় দিতে হবে এবং অন্যান্য দলগুলো যখন জানছে, বুঝতে পারতেছে যে তাদেরকে রাজনৈতিকভাবে একটা কোণঠাসা করবার পরিকল্পনা করছে, অন্য একটা দলকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে কোন একটা সরকার, সেই সরকারের কথা মতো নির্বাচনের ডেটকেও মানতে হবে। তো এগুলি কি মনে হচ্ছে না যে আসলে ইচ্ছাকৃত ভাবে একদম পরিকল্পিত একটা জালে পা রাখা, রাজনৈতিক ভাবে নিজেদেরকে একটা একটা প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দেওয়া? মানে বিএনপির জায়গা থেকে বিএনপি এটা গ্রহণ করাটা কি অস্বাভাবিক নয়? মানে সরকার যেখানে সাগর ভাই, আমি বিষয়টি ক্লিয়ার করি। আসলে আমরা তো সবাই মতামত দেই, নিজের মতামত যখন গ্রহণযোগ্য হয় না, তখনই আমরা মনে মনে ভাবি মনে হয় আমাদের বিরুদ্ধে চলে গেল, অথবা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তাহলে এপ্রিল, মাঝখানে সময় হচ্ছে 3 মাস। আমার কথা হচ্ছে এই 3 মাস সময় বিএনপির দিলে কি ক্ষতি? এবং আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছেন ডিসেম্বরের ভেতরে, তাহলে আপনি এনসিপি ধরেন, ইসলামী দলগুলো বলেন, জামাত ইসলামের কথা বলেন, অন্যান্য দলও তো সরকার যে সময়টুকু চাচ্ছে তারাই সময়টুকু দেওয়ার হতে তো পক্ষে। অবশ্যই না, বিএনপির বিরুদ্ধে সরাসরি তো বলছে, আমাদের আগের বক্তব্য বলে গেলেন যে সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপির বিরুদ্ধে অলরেডি লেগেছে এবং নতুন একটা দলকে সংগঠিত যে করবার আপনি, চেষ্টা আমি করছে, সাগর ভাই, অন্যান্য আপনি যদি দলকে আপনি শক্তিশালী আপনি করবার বলছেন, চেষ্টা, সাগর এটা ভাই, বিএনপি বুঝতে পারছে, এটা বিএনপির জায়গা থেকে বহুবার বলা হচ্ছে। আমি বলি, আপনি বলছেন সরকার ইচ্ছাকৃত ভাবে বিএনপির বিরুদ্ধে লেগেছে। এখন হুম আমি যদি আপনাকে বলি যে বিএনপি সরকারের বিরুদ্ধে লেগেছে, যেটা বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে প্রতীয়মান হচ্ছে। আজকে হুম বিএনপির কিছু কিছু নেতার বক্তব্য এবং ভাষণ এমন ভাবে আমরা লক্ষ্য করছি যেগুলো গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। এবং হুম আমি মনে করি বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার পেছনে এটা অন্যতম একটা কারণ। আজকে হুম যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কিছুটা হলেও কমে যাচ্ছে। তার কারণ আমরা লক্ষ্য করে দেখছি, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আমরা যদি হুম। দেশের দিকে লক্ষ্য করি, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি। আজকে দেশের মধ্যে খুন খারাপি, আহাজানি বন্ধ হয়নি। বাস স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড দখল এবং বিশেষ করে কুরবানির ঈদ যে চলে গেল, এই যে কুরবানির গরুর বাজার হাটগুলো অধিকাংশ জায়গায় বিএনপির নেতা কর্মীরা কিন্তু দখল করে ফেলেছেন। বিভিন্ন জায়গায় 500 টাকা করে গরুর আগে প্রতি গরু প্রতি চাঁদা দেওয়া লাগতো, এইবার 1000, 1200, 1500 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আজকে এই যে অপকর্ম, আমি বিএনপির সব নেতা কর্মীর বিরুদ্ধে দোষ দেব না, তবে বিএনপির কিছু কিছু নেতা এবং কর্মীর কাজের কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে। এবং এই জন্য আমি মনে করি বিএনপি চাচ্ছে যে যত দ্রুত নির্বাচন করা যায় এবং নির্বাচন করে যেন ক্ষমতায় যাওয়া যায়। যদি লক্ষ্য করেন, গত কয়েকদিন আগে আমি একটা বক্তব্য শুনলাম, বিএনপির নেতা মির্জা আব্বাস বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে পড়েছি।
সিকান্দারের সেই বুড়ো আমাদের ঘাড়ে চড়ে বসেছেন, তাদেরকে ঝাঁকি দিয়ে ঘাড় থেকে নামাতে হবে। অর্থাৎ সিকান্দারের বুড়ো হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি বলছেন সরকার বিএনপির বিরুদ্ধে লেগেছে। এখন আমি প্রশ্ন করতে চাই, মির্জা আব্বাস সাহেব একজন সিনিয়র নেতা বিএনপি, তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বললেন সিকান্দারের বুড়া, এটা কি কোনো সিনিয়র নেতার মুখের ভাষা হতে পারে? আবার একজন নেতা বুলু তিনি বক্তব্য কিন্তু দিয়েছেন। আমার কথা সেটাও না, আমার কথা হলো যে কারো কে কি বললো এগুলোর সাথে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্পর্ক কি, বা না, নির্বাচন আমি সহযোগিতা আমি তাদের আমি এই কথাটা এই জন্য বললাম, আমি এই কথাটা এই জন্য বলছি, আপনি বললেন যে সরকার বিএনপির বিরুদ্ধে লেগেছে। আমি বুঝতে চাচ্ছি যে আপনার কথা যদি হয় সরকার বিএনপির বিরুদ্ধে লেগেছে, তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপিও সরকারের বিরুদ্ধে লেগেছে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেকে মিথ্যাচার করছেন, তাকে অসম্মানিত অপমানিত করার জন্য। যেমন আরেক নেতা বিএনপির দুলু সাহেব বলেছেন যে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস 1970 সালে তিনি খ্রিস্টান হয়েছেন, তারপরে মুসলমান হয়েছেন কিনা জাতি জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খ্রিস্টান হয়ে থাকে, এর তথ্য বা প্রমাণ কোনো ডকুমেন্টারি কোনো পত্রিকা পেপারে আমরা কি সেটা পেয়েছি? সুতরাং এই যে অবস্থান, এবং গত 3 দিন আগে আমরা জানি লক্ষ্মীপুরে বিএনপির এক নেতা ইয়াবার ব্যবসা করেন, জামাত ইসলামের এক নেতা তার বিরোধিতা করার জন্য তাকে হত্যা করা হয়েছে। আমি জানি হয়তো বা নিউজ আপনি দেখেছেন, ইয়াবা ব্যবসার বিরোধিতা করার জন্য জামাত ইসলামের এক নেতাকে বিএনপির নেতা কর্মীরা মিলে হত্যা করেছে। এখন তাদের ভিতরে তো আমরা স্বৈরাচারের আচরণ দেখতে পাচ্ছি। গত 16 বছরে আওয়ামী লীগ যা যা করেছে, কোন বিএনপির নেতার ভেতরে সেই স্বৈরাচারের অবস্থান বা আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে জনগণ তো বিএনপির উপরে দিন দিন ক্ষিপ্ত হচ্ছেন এই কারণে যে আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, নতুন করে আর এক ফ্যাসিস্টকে আমরা দেখতে চাচ্ছি। এই যে দিন দিন বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কার ভয়ে আজকে বিএনপি তড়িঘড়ি করে দ্রুত একটা নির্বাচন চাচ্ছে। শোনেন সাগর ভাই, আমিও নির্বাচন চাই। আমার বয়স 32 থেকে 34 বছর। আমি আমার জীবনে একদিনও ভালোভাবে ভোট দিতে পারিনি। সুতরাং ভোট দেওয়ার জন্যই তো আমরা এই যুদ্ধ করেছি। আমরাও নির্বাচন চাই, তবে তড়িঘড়ি করে এমন নির্বাচন করে যাতে ভবিষ্যতে আবারও কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, আবারও কোনো স্বৈরাচার আমাদের দেশে আমাদের ঘাড়ে চাপিয়ে না বসে, এটা যেন না হয়, এই জন্যই প্রয়োজনের সংস্কার প্রয়োজন। আমরা যে সরকারের শুধু কোনো ফ্যাসিস্ট চাপ চেপে যেতে না বসে এটার সিদ্ধান্ত কে নিবে? এটা কি সরকার নিবে নাকি জনগণ নিবে? এটার সিদ্ধান্ত অবশ্যই জনগণ নেবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ক্ষমতায় যে বসানো হয়েছে, তাকেও তো দায়িত্ব দেওয়া হয়েছে যে গত 16 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ যেই রূপরেখা যেই পথ পদ্ধতি তৈরি করে গেছে, আমরা যদি এই পথগুলোকে বন্ধ করতে না পারি, আপনি বলছেন কিভাবে বন্ধ করবে? এই যে জাতীয় সংস্কারের কথা বলা হচ্ছে, যেমন একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা নিয়ে কথা চলছে। এখন আমরা যদি ধরি একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা যদি সংস্কার করে রেখে যায়, তাহলে ধরেন সামনে তারেক জিয়া ক্ষমতায় আসলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি যখন ভাববেন যে আমি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে আর পারবো না, তখন তিনি মেন্টালি কিন্তু ভাববেন আমি যেন এই 10টা বছর ভালো কাজ করে যেতে পারি, যাতে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমাকেও জাতি স্মরণ রাখে। আর যদি আমরা সংবিধানে রাখি যতদিন বেঁচে থাকবেন মৃত্যু পর্যন্ত আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন, ক্ষমতার লোভী কিন্তু মানুষকে স্বৈরাচার বানায়। বারবার ক্ষমতায় আসার পথকে তারা তৈরি করতে চায়, এবং যার জন্য জনগণের উপরে খুন গুম জুলুম ইত্যাদি চলে আসে। সাগর ভাই, আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সরকারের প্রশংসা করি বা পক্ষে কথা বলি এই জন্য যে সরকারের সমালোচনা করি না, বিষয়টি তা নয়। আজকে একটি বিষয় নিয়ে মিডিয়াতে তুমুল আলোচনা সমালোচনা চলছেন। আমরা দেখেছি একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি নিরাপদে বাংলাদেশে ফিরেছেন, এবং যেই নিউজটি সর্বপ্রথম আপনার ফেস দ্য পিপুল প্রচার করেছে, এই জন্য আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে ফেস দ্য পিপুলকে ধন্যবাদ দেই, স্যালুট জানাই। তার কারণ জাতীয় চ্যানেলগুলো এই বিষয়ে নিউজ করতে পারেনি, আপনার প্রথম নিউজ করেছেন। এখন আমার প্রশ্ন হলো, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে এত হইচই হলো, সরকারের সমালোচনা হলো, কিন্তু আজকে তখন যিনি নিরাপদে দেশে ফিরলেন তার বিরুদ্ধে কেন কেউ কথা বলছে না? প্রশাসন কেন চুপ? সরকার কেন চুপ? এনসিপি কেন চুপ? সমস্ত দল কেন চুপচাপ বসে আছে এবং তার ব্যাপারে কেন কথা বলছে না? এখানে কিন্তু একটা ধোঁয়াশা আছে। আমি পরিষ্কার করে বলি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে দেশে ফিরে নিরাপদে ফিরতে দেওয়া মানে হলো স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরানোর রাস্তা তৈরি করে দেওয়া। আজকে অনেকেই বলছেন যে আব্দুল হামিদ তিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি ভালো মানুষ, তার কোনো দোষ নেই। আমি প্রশ্ন করতে চাই, আব্দুল হামিদ সাহেব যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে গ্রামে গঞ্জে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের গ্রেপ্তার করে জেলে ঢুকানো হচ্ছে। আমার প্রশ্ন, সাধারণ আওয়ামী লীগদের তাদের কি দোষ? রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যদি সাধু বাবা হয়, সাধারণ আওয়ামী লীগদারদের দোষ কি? এই আব্দুল হামিদ সাহেব তো সেই ব্যক্তি যার চোখের সামনে
নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, আয়না ঘর তৈরি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নিরপরাধ মানুষকে ধুকে ধুকে জেলে বন্দি রেখে ইনজেকশনে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। তার চোখের সামনে তিনি প্রতিবাদ পর্যন্ত করেনি। তারপরেও যদি আমরা বলি যে আব্দুল হামিদ সাহেব ভালো মানুষ, তিনি কোনো অপরাধ করে নাই, এখন আমার প্রশ্ন হলো, অন্যায় যে করে অন্যায় যে সহে উভয়ে সমান অপরাধী। আব্দুল হামিদ সাহেবের সামনে দিনের ভোট রাতে করা হয়েছে, বিনা ভোটে নির্বাচন করে স্বৈরাচার 16 বছর টিকিয়েছিল। আজকে যদি বলি আব্দুল হামিদ সাহেব ভালো মানুষ, তার কোনো অপরাধ নেই, তাহলে আমি তো মনে করি স্বৈরাচার হাসিনেরও কোনো অপরাধ নেই। তার কারণ হাসিনা নিজে হাতে কোনো অপরাধ করেনি, তিনি হুকুমের আসামি, প্রশাসন দিয়ে করে নিয়েছে। তাহলে হাসিনা যদি প্রশাসনকে করে নিয়ে গণহত্যার অপরাধী হয়, আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার চোখের সামনে অন্যায় অপকর্ম হয়েছে। সুতরাং আমি মনে করি যেই অন্যায়ে শেখ হাসিনা অপরাধী, একই অন্যায়ে আব্দুল হামিদ সাহেব, চুপ্পু সাহেব তারাও অপরাধী। সুতরাং আব্দুল হামিদ সাহেবকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আজকে অনেকেই বলছেন মানবতার কথা, আমি প্রশ্ন করতে চাই, আব্দুল হামিদ সাহেব অসুস্থ, শেষ করছি, তাকে যদি আপনারা বলেন যে তার প্রতি মানবতা দেখানো দরকার, আমি প্রশ্ন করতে চাই জামাত ইসলামের নিরপরাধ নেতৃবৃন্দদেরকে, বিএনপির নেতাদেরকে যখন মিথ্যা মামলায় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে সাজানো নাটক মঞ্চায়ন করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ধুকে ধুকে জেলে বন্ধ রেখে হত্যা করা হয়েছিল, ম্যাডাম খালেদা জিয়াকে এক কাপড়ে তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, তখন আপনাদের মানবতা কোথায় ছিল? সুতরাং আমি বলি, মানবতার কথা বলে অপরাধীদের পাশে দাঁড়াবেন না। আজকে আব্দুল হামিদ সাহেবের পক্ষে যারা কথা বলছেন, তার পক্ষে সমর্থন করছেন, আমি মনে করি তারা স্বৈরাচারের দোসর, তারা স্বৈরাচারের পক্ষেই কথা বলছেন। সুতরাং আব্দুল হামিদ সাহেবকে নিরাপদে কারা দেশে ঢুকতে দিলেন, এর পেছনে কারা আছে, তাদের ব্যাপারেও তদন্ত করা দরকার। আব্দুল হামিদ সাহেবকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাকে রিমান্ডে নিয়ে জবাবদিহি করা দরকার। তার কারণ তার চোখের সামনে বাংলাদেশে এত অন্যায় অপকর্ম হয়েছে। সুতরাং তাকে ছাড় দেওয়া বা পার পেয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।